আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনে যে সৃজনশীল প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। গত ক্লাসগুলোতে কিন্তু আমরা তোমাদের এই অধ্যায় থেকে পাঠে যে কাজগুলো ছিল সেই কাজগুলোর উত্তর করে দিয়েছি। সেই কাজগুলোর উত্তরের ভিডিওগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে। চলো আমরা আজকের ক্লাসের এই অধ্যায়ের অনুশীলনের সমস্যাগুলির সমাধানগুলি করে ফেলি। সর্বপ্রথম দেখো, অনুশীলনের শুরুতেই কিন্তু তোমাদেরকে এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, বাংলাদেশে সাধারণত কোন মৌসুমে নদী ভাঙন দেখা দেয়? উত্তরটি হবে খ নাম্বার বর্ষা। এবার 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে আমাদের দেশে নদী ভাঙনের কারণ হচ্ছে নিচের কোনটি কোনটি? উত্তরটি হবে কিন্তু গ নাম্বার 1 ও 2, অর্থাৎ নদীগুলোর চলার পথ সোজা না হওয়া এবং নদীর পাড়ের মাটির দুর্বল গঠন। এরপর আমাদেরকে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে বা উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। উদ্দীপকে বলা হচ্ছে যে কক্সবাজারের মেয়ে রূপসা ঘরে বসে রেডিও শুনছিল। রেডিওটির সতর্কবার্তা শুনে সে এবং তার পরিবারের সদস্যগণ আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আশ্রয়কেন্দ্রের দিকে রওনা হলো। এখান থেকে তোমাদেরকে প্রশ্ন বলা হচ্ছে 3 নাম্বার রূপসা কিসের সতর্ক বার্তা শুনছিল? উত্তরটা হবে 3 এর ক নাম্বার ঘূর্ণিঝড়ের। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে রূপসার আতঙ্কিত হওয়ার কারণ হচ্ছে নিচের কোনটি কোনটি? তো এখান থেকে উত্তরটি হবে খ নাম্বার 1 ও 3, অর্থাৎ পুরো এলাকায় দ্রুত প্লাবিত হয়ে যেতে পারে এবং আশ্রয়কেন্দ্রের সময়মত পৌঁছানো নিয়ে। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরের সমাধান দেখে নেওয়ার পূর্বে আমরা এখান থেকে একটু উদ্দীপকটি পড়ে ফেলি। চলো, উদ্দীপকে বলা হচ্ছে 23 সেপ্টেম্বর 2011 এর দৈনিক পত্রিকায় একটি খবর দেখে জরিপ চমকে ওঠে। বিশ্বব্যাপী এক ধরনের গ্যাস অধিক নিঃসরণের জন্য জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে, ফলে বাংলাদেশ ও মালদ্বীপের মতো সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় দেশগুলো আজ হুমকির মুখে পড়েছে। এই বিপর্যয়ের জন্য জরিপ মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডকে দায়ী করে এক ধরনের উৎকণ্ঠা অনুভব করে। চলো আমরা ক খ গ খ প্রশ্নচিত্রের উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। এখান থেকে ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত? উত্তরটি হবে বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এবার খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, মৌসুমের শুরুতে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হয়, সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়। বর্ষাকালে বঙ্গোপসাগরের দক্ষিণ দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বয়ে যায়। দুঃখিত, একে মৌসুমী বায়ু বলা হয়। এই মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়, তবে দেশের সব এলাকায় সমান বৃষ্টিপাত হয় না। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়, অন্যদিকে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া অঞ্চলে কম বৃষ্টি হয়। মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে বেশ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়। এরপর ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকে বাংলাদেশ কি ধরনের হুমকির মুখোমুখি ব্যাখ্যা করো। উত্তর, বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণে নানা দিক থেকে বাংলাদেশ আজ হুমকির সম্মুখীন। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশেও জলবায়ুর পরিবর্তনের কারণগুলো প্রায় একই। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ হিসেবেই বিশ্ব পরিচিত। এদেশে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে তথা গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির কারণে পৃথিবীর 2 মেরুর বরফ গলতে শুরু করেছে এবং সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে একসময় বাংলাদেশের মতো দেশগুলো পানির নিচে তলিয়ে যাবে। অতিরিক্ত পানি বৃদ্ধির ফলে ঘন ঘন বন্যা হচ্ছে, যার প্রভাব বাংলাদেশ পড়তে শুরু করেছে। তাছাড়া নদী ভাঙনের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই ভয়াবহতা 2007 এবং 2009 সালে সংঘটিত সিডর ও আইলা এর দিকে তাকালে বোঝা যায়। এছাড়া ভূমিকম্পের প্রকোপ পৃথিবীব্যাপী বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও এই প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো, যে উদ্দীপকে উল্লেখিত বিপর্যয়ের জন্য মানবসৃষ্ট কর্মকাণ্ডই দায়ী। তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আচ্ছা, তো উত্তরটি দেখো, উদ্দীপকে উল্লেখিত বিপর্যয়ের জন্য মানবসৃষ্ট কর্মকাণ্ড দায়ী। প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধিকারী এই গ্যাসের নাম গ্রিনহাউস গ্যাস। আর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির জন্য মানুষের কাজকর্মই সবচেয়ে বেশি দায়ী, কারণ মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাসের মতো কার্বন ডাইঅক্সাইড পরিমাণই সবচেয়ে বেশি। বিদ্যুৎ উৎপাদন, যানবাহনে তেল ও গ্যাসের ধোঁয়া, ইটের ভাটা প্রভৃতি থেকে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়।
অন্যদিকে মানুষ তাদের প্রয়োজনে অতিরিক্ত জ্বালানি ব্যবহার করে। যদিও পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো যে পরিমাণ জ্বালানি ব্যবহার করে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ ততটা করে না। সেদিক থেকে জলবায়ুর পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোই বেশি দায়ী। তাছাড়া ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃতভাবে মানুষ তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। কলকারখানা ও যানবাহন থেকে অনবরত নির্গত হাওয়া, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি প্রভৃতি গ্যাসের ফলে বিশ্ব উষ্ণায়ন করছে, অর্থাৎ মানবসৃষ্ট কারণে জলবায়ুর পরিবর্তন হয়ে তা বিপর্যয়ের সৃষ্টি করছে। তাই প্রশ্নোক্ত উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি। এরপর আমরা খ নম্বর প্রশ্নটি দেখার আগে, খ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে এখান থেকে উদ্দীপকটি একটু পড়ে ফেলি। চলো দেখো, উদ্দীপকে বলা হচ্ছে দেখো যে আরিফ টেলিভিশনে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখছিল। প্রতিবেদনের প্রথম অংশে দেখানো হয় কিভাবে উত্তর অঞ্চলে একটি গ্রাম প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি জমিগুলো শুকিয়ে যায়। প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো হয় উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ কিভাবে জনজীবন ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অঞ্চলে অবস্থানগত কারণে প্রায়শই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে। চলো আমরা ক খ গ খ প্রশ্নজাতির উত্তর একটু এখান থেকে পর্যায়ক্রমে দেখে ফেলি। 2 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রচণ্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড়কে কি বলে? প্রচণ্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড়কে বলা হয় টর্নেডো। এবার খ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে কালবৈশাখী কি বুঝিয়ে লেখো। কালবৈশাখী হলো এক ধরনের ক্ষণস্থায়ী ও স্থানীয়ভাবে সৃষ্ট প্রচণ্ড ঝড়। সাধারণত বৈশাখ মাসে এ ঝড় বেশি হয় বলে একে কালবৈশাখী বলা হয়। প্রায় সময় উত্তর পশ্চিম দিক থেকেও এ ঝড়টা আসে। টর্নেডোর মতো অত বিধ্বংসী না হলেও এ ঝড়ের জনমালের প্রচুর ক্ষতি হয়। ঘরবাড়ি উড়িয়ে নেয়, গাছপালা উপড়ে ফেলে, নৌ চলাচলে বিঘ্ন ঘটায়। কালবৈশাখীর কবলে পড়ে ভয়াবহ নৌ দুর্ঘটনাও ঘটে। এরপর গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো, যে প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো দুর্যোগের ঘটার কারণ ব্যাখ্যা করো। তো এখানে দেখো উত্তর, প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো হয় প্রাকৃতিক দুর্যোগ জনজীবন ও পরিবেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আর এই দুর্যোগের ধরন হলো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভঙ্গন, খরা, শৈত্যপ্রবাহ, টর্নেডো, কালবৈশাখী প্রভৃতি। উপকূলীয় অঞ্চলে উল্লেখিত প্রাকৃতিক দুর্যোগের প্রভাবের ফলে 2007 সালের 15 নভেম্বর সিধর এদেশে 28টি জেলার প্রায় 30 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর 2009 সালের 5 মে আইলার মানুষ, পশু পাখি, ফসল ও ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রাকৃতিক দুর্যোগের ফলে জনজীবন ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ হলো বন্যা। বৃষ্টির পানি ও পাহাড় থেকে নেমে আসা পানি একসাথে মিশে নদীগুলোর পানি উপচে দুই কূলের জনপদকে প্লাবিত করে। এভাবে বন্যা সৃষ্টি হয়। এ বন্যা মানুষের প্রাণনাশের হুমকি সৃষ্টি করে। যেমন 1988, 1998 ও 2004 সালে এদেশে বড় আকারে বন্যা হয়েছিল। এছাড়াও বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে টর্নেডো অন্যতম। এটি এক ধরনের প্রচণ্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড়। এটি কোনো স্থানে আচমকা আঘাত হেনে মুহূর্তের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। এর স্থায়িত্বকাল খুবই অল্প, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট মাত্র। কালবৈশাখীও মানবের জীবন নাশ করে। এটি এক ধরনের ক্ষণস্থায়ী ও স্থায়ীভাবে সৃষ্ট প্রচণ্ড ঝড়। এবার ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে প্রতিবেদনের প্রথম অংশে দেখানো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে উল্লেখিত প্রতিবেদনের প্রথম অংশে দেখানো দুর্যোগটি হচ্ছে খরা। প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে খরা হয়। প্রায় প্রতি বছর বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের উত্তর অঞ্চলে খরা দেখা দেয়। এই খরার প্রভাবে কৃষি জমিগুলো শুকিয়ে যায়। জমির মধ্যে ফাটল তৈরি হয় বা জমিনের মধ্যে ফাটল তৈরি হয় বৃষ্টিপাতের অভাবে। এছাড়াও বিভিন্ন নদীর উজানে বাঁধ নির্মাণ, পরিবেশ দূষণ ইত্যাদি কারণেও খরা হয়। এই প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা হয়তো সম্ভব নয়, তবে সচেতন হলেও ও সময় মতো ব্যবস্থা নিলে খরাজনিত ক্ষয়ক্ষতি অনেকখানি কমানো সম্ভব। এই জন্য ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করে মাটির নিচ থেকে পানি উত্তোলন বন্ধ করতে হবে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখতে হবে। সুষ্ঠু পানি ব্যবস্থাপনা ও পানি ব্যবহারের গণসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবের ফলেও কৃষি জমিগুলো শুকিয়ে যায়। সেজন্য আমাদের উচিত এ ধরনের প্রাকৃতিক দুর্যোগকে যথাসাধ্য প্রতিরোধ করা, আর তা না হলে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে। তাই আমি মনে করি উপরোক্ত ব্যবস্থা গ্রহণপূর্বক খরা নামক দুর্যোগের ক্ষয়ক্ষতির কমানো সম্ভব। এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।